কাল কাহিনী, কাহিনীর আজকাল। বিশ্ব সাহিত্য ও নাটকের নির্বাচিত ও সম্পাদিত কিছু গল্প দিয়ে গাঁথা আমাদের আজকের নিবেদন। ডব্লিউ জেকবসের দ্য মাঙ্কিজ প গল্প অবলম্বনে বানরের থাবা। রচনা ডব্লিউ জেকবস। সম্পাদনা, গল্প পাঠে ও সামগ্রিক ভাবনায় অজয়। গল্পের নির্দেশনা ও আবহ সঙ্গীতে আমি ইন্দ্র। অন্যান্য চরিত্রে জয়িতা, ঋত্বিক, স্বস্তিক, অজয় ও আমি ইন্দ্র। শুরু হচ্ছে দ্য মাঙ্কিজ প গল্প অবলম্বনে বানরের থাবা। বাইরে তখন কনকনে ঠান্ডা, তার উপর প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া আছড়ে পড়ছে ল্যাভেনহাম ভিলার দেয়ালে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা ছিল বেশ ওম-মাখানো। জানলার ভারী পর্দাগুলো টানা, ফায়ারপ্লেসের আগুনটা বেশ উজ্জ্বল হয়ে জ্বলছে। সেই আগুনের ওমে বসে দাবা খেলছিলেন বাবা আর ছেলে, মিস্টার হোয়াইট এবং হারভার্ড। ওরা সবাই অপেক্ষা করছে মিস্টার হোয়াইটের বাল্যবন্ধু সার্জেন্ট মেজর মরিসের জন্য। ব্রিটিশ আর্মির হয়ে টানা 21 বছর কাজ করার পর পুরনো বন্ধু মিস্টার হোয়াইটের বাড়িতে আজ দেখা করতে আসছেন তিনি। রাতের খাবার সম্ভবত এখানেই খাবেন। এদিকে বাবা আর ছেলের দাবা খেলা একরকম বেশ জমে উঠেছে। মিস্টার হোয়াইটের চাল দেওয়ার ধরনটা বেশ অদ্ভুত। নিজের রাজাকে অকারণেই এমন সব ঝুঁকিতে ফেলছিলেন যে আগুনের পাশে বসে শান্ত মনে উল বুনতে থাকা মিসেস হোয়াইটও না বলে পারলেন না। উফ, শুনছো বাতাসের গর্জনটা? কি ভয়ানক ঝড় উঠেছে বাইরে। হারভার্ড দাবার বোর্ডের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবা, তোমার কি আজকের খেলার দিকে একটুও মন নেই? কি সব আজে বাজে চাল দিচ্ছ? এই নাও চেক। মিস্টার হোয়াইট বোর্ডের উপর হাত নাড়িয়ে আমতা আমতা করে বললেন, আমার মনে হয় আজ রাতে ওই লোকটা আর আসবে না। রাস্তাঘাটের যা অবস্থা, তার উপর বাইরে ঝোড়ো হাওয়া আর একটানা বৃষ্টি, আজ এই অবস্থায় আসা মনে হয় সম্ভব হবে না ওর। হারভার্ড শান্ত গলায় বেশ একটা পরিতৃপ্তির মেজাজ নিয়ে বলল, এতক্ষণ বললাম, শুনলে না তো? এই এই হলো মেট, কিস্তি মাত। মিস্টার হোয়াইট এতক্ষণ বাদে হঠাৎ কেমন সম্বিত ফিরে বুঝতে পারলেন যে তিনি হেরে গেছেন। রাজা খুইয়ে দাবার চালে হেরে এবার তিনি একটু বেশ রেগে গিয়ে গলা চড়িয়ে বললেন, এই ব্যাপারটা কি হলো? এই রুকটা কোত্থেকে নিয়ে এসে বসালি? ইস, এভাবে লং ক্যাসেল করে ডাবল রুকে মাত করে দিবি, কে জানতো? এই জন্য তো বলছিলাম বাবা, একটু মন দিয়ে খেলো। তখন থেকে ভুলভাল চাল দিচ্ছ। কি হয়েছে আজকে তোমার? আর বলিস না, এই এক যন্ত্রণার জায়গায় বাড়ি নেওয়া হয়েছে। শহর থেকে এত দূরে, নোংরা কাদা ভর্তি একটা প্রত্যন্ত এলাকা। এরকম জায়গাতে কেউ থাকে? অথচ দেখো আমাদের এখানে থাকতে হচ্ছে। রাস্তাটার অবস্থা দেখেছো? যেন একটা আস্ত নদী বয়ে যাচ্ছে। আচ্ছা, এই রাস্তায় মোট 2টো বাড়ি আছে বলে কি প্রশাসন রাস্তাটার দিকে একটুও তাকাবে না? মিসেস হোয়াইট মিষ্টি হেসে এবার সান্ত্বনা দিয়ে বললেন, আহা, ছাড়ো না। আমি জানি তুমি এখন উত্তেজিত হয়ে রয়েছ। এবারে জিততে পারোনি, আরে বাবা, পরের চালটা না হয় জিতবে। কিন্তু ওনার খবর কি বলো তো? এই বৃষ্টির রাতে বাড়ি চিনতে অসুবিধা হবে না তো? তাছাড়া এতগুলো বছর কোথায় কিভাবে কাটিয়েছেন
কে জানে, শুনেছি ভারতবর্ষ তো থাকবার জন্য একটা বেশ ভালো জায়গা। হ্যাঁ, সাধু সন্ন্যাসীদের দেশ ভারতবর্ষ, সেখানে আবার ব্রিটিশ আর্মির চাকরি। মিস্টার মরিস এক টানা 21 বছর সেখানে কাজ করেছে। কি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসছে ও, বলো। হ্যাঁ, কি তাই না? হ্যাঁ, তা যা বলেছ। জানো, আমিও খুব উদ্গ্রীব হয়ে রয়েছি তোমার বন্ধু কখন আসবেন তার জন্য। আচ্ছা, আমাকে একবার ভারতে বেড়াতে নিয়ে যাবে? এদিকে মা আর ছেলের মধ্যে একটা চোখের ইশারা হলো। মিস্টার হোয়াইট সেটা দেখে ফেলে নিজের পাকা দাড়ির আড়ালে অপরাধীর মতো একচিলতে হাসি লুকিয়ে নিলেন। আর ঠিক তখনই বেশ জোরে দরাম করে দূরের গেটটা সজোরে বন্ধ হওয়ার শব্দ পাওয়া গেল। কাদার উপর দিয়ে ভারী বুটের আওয়াজ এগিয়ে আসছে দরজার দিকে। দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। ওই তো উনি এসে গেছেন। কি বাবা, বলছিলে না তোমার বন্ধু নাকি আসতে পারবে না আজকে? আমি দরজা খুলবো, দাঁড়াও আসছি আমি। দাঁড়াও, সব কিছুতে এত বাড়াবাড়ি ভালো নয়। আমি দরজা খুলছি। মিস্টার হোয়াইট তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুললেন। বাইরে থেকে দুই প্রবীণ মানুষের পরস্পরের কুশল বিনিময় আর কিভাবে এই ঝোড়ো বৃষ্টির মধ্যে এতটা পথ কষ্ট করে এসেছেন তারই আখ্যান শুনতে পাওয়া গেল। ঘরে ঢুকলেন একজন দীর্ঘদেহী চওড়া কাঁধের মানুষ। চোখে একটা কোনো অসুবিধা হয়নি তো? চাউনি, লালচে মুখাবয়ব। আরে এসো এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ, আলাপ করিয়ে দিই, ইনি সার্জেন্ট মেজর মরিস, আমার ছেলেবেলার বন্ধু। থাক থাক, তোমাকে আর পরিচয় করিয়ে দিতে হবে না। জানো, তুমি পরিচয় না করিয়ে দিলে আমরা চিনতেই পারতাম না। কেমন আছেন মিস্টার মরিস? বাবা, পুরনো বন্ধুর কথা মনে পড়লো তাহলে এতদিনে? কেমন আছেন বৌদি? কত দিন পরে আপনাদের দেখছি। আমার বন্ধুটি কিন্তু একদম পাল্টায়নি। একদম যেমনটা দেখে গেছিলাম ঠিক তেমনটাই আছে। আপনি কিন্তু আর তেমনটি নেই। চেহারায় বেশ একটা বদল এসেছে আপনার। আর কিছুদিন পরে এলে তো চিনতেই পারতাম না। এক টানা 21 বছর, তাই না? এই যখন ও দেশ ছেড়েছিল, এই মনে আছে, তখন ছিল নিতান্তই সাধারণ যুবক। আর আজ এমনটাই তো হয়, পরিবর্তনই সংসারের নিয়ম। তা যা বলেছ। তবে দেখে মনে হচ্ছে না বিদেশের মাটিতে ওর খুব একটা কষ্ট হয়েছে। আমরাই শুধু মিথ্যে চিন্তা করে মরেছি। তা ভায়া, কত বছর পরে এলে বলো? উফ, আমরা সেই সন্ধে থেকে তোমার চিন্তা করতে করতেই পাগল হয়ে যাচ্ছিলাম। বাইরে এত বৃষ্টি। বাদ দাও। তারপর বলো, তোমার ওদিকের খবর কি? আরে, উনি এত দূর থেকে এলেন, খাওয়া নেই দাওয়া নেই, অমনি তোমরা গল্প শুরু করে দিলে। মিস্টার মরিস, আপনি আসুন তো, ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। তারপর বল রে, কোন দিকের খবরটা জানতে চাস? সব খবর একে একে শোনাবো তোকে। এই, তুই তো একেবারে কালো হয়ে গেছিস রে। ওখানে কি খুব রোদ? আর ওখানকার লোকগুলো তো সব কালো কালো হয় দেখেছি। না মানে সাদা চামড়ার মানুষ যে নেই তা নয়, শুনেছি নাকি বিচিত্র দেশ ভারতবর্ষ। বেশ কিছু ব্রিটিশ জার্নালে পড়েওছি। তবে আমরা তো আর তোদের মতো যখন তখন চলে যেতে পারি না। বল একটু শুনি। ইস, যদি আমি একবার যেতে পারতাম। প্রাচীন মন্দিরগুলো, সাধু সন্ন্যাসী আর জাদুকরদের খেলাগুলো, ইস, একবার যদি নিজের চোখে দেখতে পারতাম। আরে না 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 না, সে সমস্ত কোনো কথা নয়। তোমরাও চাইলে সেখানে যেতে পারবে, শুধু ব্রিটিশ অ্যাটর্নি জেনারেলের থেকে একটা পারমিশন করাতে হবে। শোন না, যা বলছিলাম, আমি যেখানে ছিলাম ওটা একটা আস্ত শহর। সমস্ত মডার্ন ইকুইপমেন্টসের মধ্যে ছিলাম আমরা। তোরা এখানে যা যা ব্যবহার করিস একদম একই রকম। গ্রামের দিকের অবস্থাটা একটু অন্য রকম।
সেখানে এখনো কোনো সুযোগ সুবিধাই তেমন ঢোকেনি। তবে হ্যাঁ, একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল একবার। আমাদেরকে তো আর্মি বারাকে থাকতে হতো। সারা বছর ওখানকার বিপ্লবীদের সঙ্গে আমাদের ডুয়েল চলতেই থাকে। আসলে ওদের কোনো দোষ নেই, দেশটা তো ওদের। এখানে আমরা গিয়ে জোর করে আস্তানা গেড়েছি, ওরাই বা ছাড়বে কেন? কি বলতো, আমাদের আধুনিক ইকুইপমেন্টের সঙ্গে ওরা ঠিক পেরে উঠতে পারে না। তা না হলে কবে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিত। আচ্ছা আঙ্কেল, ওই তুমি যে তোমার সেই এক বিচিত্র অভিজ্ঞতার কথা বলবে বলছিলে, ওইটা বলো না। ও হ্যাঁ 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 হ্যাঁ, তবে শোনো। মরিস ফায়ারপ্লেসের পাশে আরাম করে বসলেন। মিস্টার হোয়াইট সফট ড্রিঙ্কসের বোতল, গ্লাস আর কেটলি নিয়ে এলেন। এবার ওদের খাওয়া দাওয়া শুরু হলো। তৃতীয় গ্লাসটি হাতে নিতেই তার চোখ দুটো কেমন চকচক করে উঠল। তিনি দূর দেশের গল্প বলতে শুরু করলেন, যুদ্ধ, মহামারী আর অদ্ভুত সব মানুষের গল্প। হোয়াইট পরিবার মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো সেই সব গল্পের আখ্যান। আমরা যে শহরে থাকতাম সেখান থেকে আমাদেরকে পাঠানো হলো একদম প্রত্যন্ত গ্রামে, বিপ্লবী আন্দোলন আটকাতে। ভেতরের গ্রাম, কোনো রকম সুযোগ সুবিধা নেই, কি জল কি বিদ্যুৎ। এদিকে সারা বছর বৃষ্টিও তেমন হয়নি। সরকার একরকম প্রায় খরা ঘোষণা করেছে। চারিদিকের মাঠ ঘাট শুকনো খটখট করছে, এতটুকু বৃষ্টি নেই কোনো দিকে। খাবার জল আনতে হলে এক একটা মানুষকে যেতে হচ্ছে প্রায় আধা মাইল। আমরাও মাঠের ধার দিয়েই হাঁটছি। তারপর কি হলো, থামলি কেন? বল। না, কিছু না। মরিস হঠাৎ গম্ভীর হয়ে গ্লাসটা নামিয়ে রেখে কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে গেল। ও কিছু না, মানে তেমন কিছু শোনার মতো নয়। না না, এইভাবে কৌতূহল বাড়িয়ে দিয়ে চুপ করে যাওয়া কিন্তু মোটেই ঠিক নয়। আসলে আমি এর ঠিক কোনো কারণ বলতে পারবো না। এক ধরনের জাদু বলতে পারেন হয়তো। তিনজন শ্রোতাই একযোগে সামনের দিকে ঝুঁকে বসলেন। মরিস পকেট থেকে ছোট একটা শুকনো মমি হয়ে যাওয়া কুৎসিত বানরের থাবা বের করলেন। এইটি হলো সেই কারণ। ইস ভাগো, কি এটা? একটা পোড়া কেমন চামড়ার মতন একটা জিনিস। ইস, হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা একটা পোড়া চামড়ার মতোই জিনিস। বলুন তো এটা কি? কি গন্ধ করছে বাবা গো, বমি উঠে আসছে। কি জিনিস এটা? এটা একটা বাঁদরের পা, যাকে বলে থাবা। কি যাতা বলছিস? হ্যাঁ, যা তা বলছি না, এটাই সত্যি। কই দেখি দেখি জিনিসটা। এই, এ তো কেমন যেন শুকনো রোদে পোড়া চামড়ার মতো হয়ে গেছে, এই তাই না? আর কত ছোট। এই বাঁদরের থাবা আর কত বড়ই বা হবে। কিন্তু এটা কি বাঁদর? মানে বাঁদরের থাবা এত ছোট হয়? তা জানি না, এটার নাকি আবার একটা বিশেষ ক্ষমতা আছে। তা কি ক্ষমতা? এই বাঁদরের থাবা যার কাছে আছে সে নাকি 3টে বর চাইতে পারে, আর যে 3টে বর চাইবে তাই নাকি হবে। মানে বলতে চাইছিস? হ্যাঁ, ঠিকই ধরেছ। এটা হাতে নিয়ে যা চাইবে তাই পাবে। কি যাতা বলছিস ভাই? এই সমস্ত বুজরুকিতে তুইও আজকাল বিশ্বাস করছিস? আহ, থামো না তুমি। আচ্ছা, আপনি বলতে চাইছেন এটাতে সত্যি যা চাইবো তাই পাবো? আমি বলছি না, সবাই তাই বলছে। আপনি যা চাইবেন এই বাঁদরের থাবা তা তো দেবে, কিন্তু তার বিনিময়ে
আপনাকে তার একটা মূল্য দিতে হবে। মূল্য দিতে হবে? তার মানে? মরিস গম্ভীর ও নিচু গলায় বলতে শুরু করলেন। ভারতের এক বুড়ো ফকির একজন মস্ত বড় সাধুর ওপর একবার কি একটা তুকতাক করেছিলেন, একটা মন্ত্র ফুঁকে দিয়েছিলেন আর কি। তিনি মানুষকে দেখাতে চেয়েছিলেন যে ভাগ্যই আমাদের জীবন নিয়ন্ত্রণ করে, আর যারা ভাগ্যের খেলায় হস্তক্ষেপ করতে যায় তারা কেবল নিজেদের জীবনে সর্বনাশই ডেকে আনে। তিনি এমন একটা জাদু করেছিলেন যে 3 জন আলাদা আলাদা মানুষ এই থাবাটির কাছ থেকে 3টি করে বর চেয়ে নিতে পারবে। তারপর তুই এটা কোত্থেকে পেলি? তা আপনি কেন নিজের জন্য 3টে বর চাইলেন না? মরিস হারবার্টের দিকে এমনভাবে তাকালেন যেন এক অভিজ্ঞ প্রবীণ এক অবুঝ যুবকের দিকে তাকাচ্ছেন। ওনার মুখের চামড়া ফ্যাকাশে হয়ে গেল। আমি চেয়েছি, আমার 3টে ইচ্ছেই পূরণ হয়েছে। সত্যি পূরণ হয়েছে? মরিস কাঁপা হাতে গ্লাসটা দাঁতে ঠেকিয়ে নিয়ে বললেন, হয়েছে। আচ্ছা, আর অন্য কেউ যারা ওখানে ছিল তারা কিছু চায়নি? আমার আগে একজন লোক ওটা ব্যবহার করেছিল। তার প্রথম 2টো ইচ্ছে কি ছিল আমি জানি না, তবে তার শেষ ইচ্ছেটা ছিল নিজের মৃত্যু। তাই তার মৃত্যুর পর থাবাটা আমি নিজের কাছেই রেখে দিই। আচ্ছা, তোর যদি 3টে ইচ্ছেই পূরণ হয়ে থাকে তাহলে এটাকে নিজের কাছে রেখেছিস কেন? ফেলে দে না। হয়তো একটা অদ্ভুত মায়া, জানি না রে। আচ্ছা ধর, যদি তোকে আবার 3টে বর চাইতে বলা হয়, তুই কি চাইবি? না, আমি আর কিচ্ছু চাইবো না। রাখতো ওটা। যত সব গাঁজাখুরি গপ্প। এই সমস্ত গল্পে তুইও বিশ্বাস করিস? কোত্থেকে একটা বাঁদরের থাবা নিয়ে এসেছিস এই এত 1000 কিলোমিটার দূর থেকে? কিন্তু যদি এটা সত্যি হয়? খেপেছো নাকি? তুমি এটা হাতে নিয়ে যা চাইবে আলাদিনের প্রদীপের মতো জো হুকুম মেরে আঁকা বলে একটা দৈত্য বেরিয়ে এসে তোমাকে সব সেই মতো দিয়ে দেবে। যত সব। আরে বাবা, হতেও তো পারে। চেষ্টা করে দেখতে দোষ কোথায়? সত্যি তুমিও না কোথাকার কোন বাঁদরের থাবা সেই সমস্ত কিছু তুমি আবার বিশ্বাসও করো। তোমাকে কিছু বলার নেই আর। কিন্তু উনি তো আর বানিয়ে বানিয়ে গল্প বলছেন না। না, তোমাকে তো আবার সব কিছুই প্রমাণ করে দেখতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি কিছু একটা চেয়ে দেখি, তখনই না হয় বোঝা যাবে এটা আসলে সত্যিই নাকি পুরোটাই বুজরুকি। এই মরিস, এটা কিভাবে করে রে? দেখিয়ে দে তো একবার। উঠে দাঁড়িয়ে হাত একদম সোজা করে ওই বাঁদরের থাবাটা হাতের ভেতরে নিয়ে একদম স্পষ্ট করে বলতে হবে তুই কি চাস। মরিস, এটা ডান হাতে ধরবো তাই তো? আর হাতটা কিভাবে রাখবো? এই রকম? মরিস হঠাৎ থাবাটা নিয়ে ফায়ারপ্লেসের জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। মিস্টার হোয়াইট আঁতকে উঠে বললেন, আরে আরে, এটা কি করলি? আরে ওটা আগুনে ফেলে দিলি? আগুন থেকে কাঠ সরানোর একটা শব্দ হলো। মিস্টার হোয়াইট দ্রুত হাত বাড়িয়ে থাবাটা আগুন থেকে বের করে যাক আনলেন। বাবা, এটা এখনো পুড়ে যায়নি, আগুন থেকে কিছুটা দূরে ছিল। ওটাকে পুড়ে যেতে দে হোয়াইট, ওটা কারোর জন্যই ভালো না। তোর যদি এটা নাই লাগে মরিস, তবে আমায় ওটা দিয়ে দে। না, আমি দেব না। আমি তো ওটা আগুনেই ফেলে দিয়েছিলাম, আবার তুলে নিয়ে এলি কেন? দেখ, এরপর যদি ওটা নিজের কাছে রাখিস তবে যাই ঘটুক না কেন আমাকে পরে কিন্তু দোষ দিস না। একজন বুদ্ধিমান মানুষের মতো ওটাকে আবার আগুনেই ফেলে দে। মিস্টার হোয়াইট মাথা নেড়ে থাবাটা ভালো করে দেখতে লাগলেন। ডান হাতে ওটাকে উঁচিয়ে ধরে জোরে নিজের ইচ্ছের কথা বলতে হয়। কিন্তু আমি আমি আবারও সাবধান করছি, এর পরিণাম ভালো হবে না। যদি চাইতেই হয় তবে বুদ্ধিমানের মতো সাধারণ কিছু চেয়ে নে।
মিসেস হোয়াইট হেসে উঠে রাতের খাবারের টেবিল গোছাতে গোছাতে বললেন, এ তো পুরো আরব্য রজনীর গল্পের মতো লাগছে। তা তুমি বরং আমার জন্য আরো একজোড়া হাত চেনাও না কেন? কাজের বড্ড সুবিধে হতো। সারাদিন তোমাদের জন্য যা ফাই ফরমাস খাটতে হয়। তা যা বলেছ মা, ওই 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 হিন্দু মাইথোলজির দুর্গা ঠাকুরের মতো তোমারও 10খানা হাত হলে ভালোই হতো। রাত বাড়ার শব্দ শোনা গেল বাইরে। ঘড়ির পেন্ডুলামের টিকটিক আওয়াজ যেন বারবার করে রাতের নিস্তব্ধতা কাটিয়ে দিচ্ছে। মরিস উঠে ওর ঘরে চলে গেল। এদিকে ডাইনিং হলে আলো আরো কমে এসেছে। মরিস চলে যাবার পর হার্ভার্ট হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, ওই আঙ্কেলটা বানরের থাবা নিয়ে যে গল্পগুলো বলে গেল সেগুলো কি সব মিথ্যে? তুমি কি ওটার জন্য ওনাকে কিছু টাকা দেবে নাকি? না, দেইনি এখনো। ও হয়তো কিছু নিতে চাইবে না, তবে আমি জোর করেই ওকে কিছু দেব ভাবছি। কিন্তু ও যে ওটা বারবার ফেলে দিতে বলেছিল, এটাই ভাবাচ্ছে। হ্যাঁ, বললেই হলো। আরে আমরা এখন বড় লোক হতে চলেছি, বিখ্যাত হতে চলেছি। কে বলো বাবা? তুমি একটা কাজ করো, বরঞ্চ ওই নিজেকে একজন সম্রাট হিসেবে চেয়ে নাও, তাহলে আর তোমাকে মায়ের বকুনি খেতে হবে না। এই তোমার চারপাশে কত দাস দাসী ঘুরে বেড়াবে, হ্যাঁ? আর তুমি তখন শাহেনশাহ জনাব। কি কেমন বললাম বলো? মিস্টার হোয়াইট পকেট থেকে সেই বানরের থাবাটা বের করে দ্বিধাদ্বন্দ্ব ভরা গলায় বললেন, কিন্তু সত্যি বলতে আমি কি চাইবো তাই বুঝতে পারছি না। বুঝলি, আমার যা যা প্রয়োজন তার সবই তো আমাদের কাছে আছে। কি যে চাইবো। কেন? আমাদের বাড়ির ওপর যে লোনটা চলছে সেটা শোধ করে দিলেই তো তুমি পুরোপুরি সুখী হয়ে যাবে, কি তাই না? তাহলে ঝটপট 10 পাউন্ড ওই বানরের থাবাটার কাছ থেকে চেয়ে নাও দেখি, ওতেই আমাদের লোনটা চুকে যাবে। বেশ বেশ বেশ, এটাই তাহলে ট্রাই করি। বল, মরিস যেন কিভাবে হাতটা রেখে দাঁড়াতে বলেছিল? এইভাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চোখ বন্ধ করতে হবে, তাই তো? আমি 200 পাউন্ড চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এনে দাও। সাথে সাথে মিস্টার হোয়াইট একটা তীব্র আতঙ্কের চিৎকার করে উঠলেন। তখন মিসেস হোয়াইট ও হার্ভার্ট ছুটে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কি হলো? মিস্টার হোয়াইট মেঝেতে পড়ে থাকা থাবাটার দিকে উৎকণ্ঠা আর ঘৃণা নিয়ে তাকিয়ে রইলেন। ওটা নড়ে উঠলো। হ্যাঁ হ্যাঁ, ওটা নড়ে উঠলো। আমি যখনই বানরের থাবাটা হাতে নিয়ে বরটা চাইলাম, ওটা হঠাৎ আমার হাতের মধ্যে সাপের মতো মোচড় দিয়ে উঠলো। কই কই, কোথায় তোমার পাউন্ড? তা তো দেখছি না কোথাও, আর আমার মনেও হয় না কোনোদিন দেখবো। যত সব বাজে কথা। এই তুই থাম তো। কি গো, সত্যি কি তুমি ওটা নড়তে দেখেছো? আরে বাবা, তোমার মনের ভুল নয় তো? আরে না না, ওটা আমার মনের ভুল নয়। উফ, যাই হোক, কোনো ক্ষতি তো হয়নি। উফ, কিন্তু কিন্তু ওটা আমাকে একটা বড় ধাক্কা দিয়েছে, বুঝলি? একটা বড় ধাক্কা। সে রাত্রে আর কারোরই তেমন ঘুম হলো না। রাতে শুতে যাওয়ার আগে হার্ভার্ট হাসতে হাসতে বলল, বাবা, এই দেখবে, এই কাল সকালে এই বিছানার মাঝখানে একটা বড় টাকার থলি পড়ে আছে, আর ওই যে আলমারির ওপর একটা কুৎসিত দেখতে জানোয়ার বসে তোমার দিকে তাকে এই দাঁত খেঁচাচ্ছে। এখন ড্রয়িং রুমে হার্ভার্ট একা বসে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। ফায়ার প্লেসের নিভে আসা আগুনের দিকে তাকিয়ে তার মনে হলো আগুনের শিখায় সে একটা অদ্ভুত মুখ দেখতে পাচ্ছে, একটা ভীষণ কুৎসিত
বানরের মতো মুখ। মুখটা এতটাই স্পষ্ট হয়ে উঠছে যে হার্ভার্ট ভয় পেয়ে টেবিল থেকে এক গ্লাস জল ওটার দিকে ছুঁড়ে ফেলে দিল। ভুল করে তার হাতটা লেগেছিল বানরের থাবায়। একটা মৃদু ঠান্ডা স্রোত আর কেমন একটা শিরশির করা সংবেদনশীলতা শির দ্বারা দিয়ে বয়ে গেল। সে জ্যাকেটের কাপড়ে হাতটা মুছে নিয়ে নিজের শোয়ার ঘরের দিকে চলে গেল। পরদিন সকালে শীতের মিষ্টি রোদে ব্রেকফাস্ট টেবিলে বসে হার্ভার্ট নিজের কালকের ভয়টাকে নিয়ে নিজেই বেশ হাসল। মাঝে মাঝে কি যে ছেলে মানুষই তাকে ভর করে। ভেতর ঘরের পরিবেশটা ছিল একদম স্বাভাবিক। সেই কুৎসিত শুকনো থাবাটা সাইনবোর্ডের উপর কেমন একটা অবহেলায় পড়েছিল। মনেই হচ্ছিল না ওটার কোনো ক্ষমতা আছে। গতকাল সারা রাত ওই শুকনো একটা থাবা কি জ্বালান জ্বালিয়েছে সবাইকে। আসলে এই সৈনিকরা সবাই একরকম হয়। আমরাও কেমন বোকার মতো ওনার আষাঢ়ে গল্প শুনছিলাম কাল রাতে, তাই না? আরে বাবা, এই যুগে আবার ইচ্ছে পূরণ হয় নাকি? আর হলেও 200 পাউন্ডের বিনিময় আমাদের কি বা ক্ষতি হবে? আচ্ছা, এই এমনও তো হতে পারে এই হয়তো ওই আকাশ থেকে এই টাকার থলিটা ধপাস করে বাবার মাথার উপর এসে পড়লো। হার্বার্ট, ইয়ার কি মারিস না? তোর অফিস আছে তো নাকি? রোজ রোজ দেরি করে গেলে তোর চাকরিটা থাকবে। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা শোনো, কাল মরিস বলছিল যাই ঘটবে তা এতটাই স্বাভাবিকভাবে ঘটবে যে তুমি চাইলেও ওটাকে সাধারণ কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিতে পারবে না। আমি না যতই ওটা নিয়ে ভাববো না ভাবছি, ততই আরো বেশি করে মাথার মধ্যে এসে বারবার টোকা দিচ্ছে যেন। তা ঠিক বলেছ। ঠিক আছে, আমি এখন কাজে যাচ্ছি, তবে আমি ফেরার আগে টাকাটা খরচ করে ফেলো না যেন। এই এতগুলো টাকা বিছানার ওপরে এসে দুম করে পড়বে। সাবধানে গুছিয়ে রেখো। দুপুর গড়িয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে একসাথে দুপুরের খাবার খেতে বসেছেন। হঠাৎ মিসেস হোয়াইট জানালা দিয়ে দেখলেন বাইরে এক ভদ্রলোক বেশ দ্বিধাগ্রস্তভাবে গেটের সামনে পায়চারি করছেন। দামি পোশাক পরা, মাথায় একটা চকচকে রেশমি হ্যাট। 3-4 বার গেটের সামনে এসেও তিনি ফিরে গেলেন। অবশেষে চতুর্থবারে তিনি গেট খুলে ভেতরে ঢুকলেন। হ্যাঁ বলুন, কাকে চাই? এটা কি মিস্টার হার্বার্টের বাড়ি? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে আমি মিস্টার হার্বার্টের কোম্পানি থেকে আসছি। আপনার কি ওনার? হ্যাঁ, আমি ওর বাবা। আসুন, ভেতরে আসুন। ঘরদোরের এই অবস্থার জন্য দুঃখিত, একটু সামনে আসুন। আমাকে ভুল বুঝবেন না, আসলে আমাকে আসতে বলা হয়েছে। আমি মো অ্যান্ড ম্যাগিন্স কোম্পানির তরফ থেকে আসছি। মিস্টার হার্বার্ট। হ্যাঁ, কি হয়েছে? হার্বার্টের কিছু হয়েছে? বলুন না। শান্ত হও। আপনি আপনি বলুন স্যার, কোনো খারাপ খবর নয় তো? আমি অত্যন্ত দুঃখিত। ও সুস্থ আছে তো? চুপ করে আছেন কেন? কি হয়েছে আমার ছেলের? আমাদের কারখানায় আজ একটা অ্যাক্সিডেন্টে মিস্টার হার্বার্ট গুরুতর জখম হয়েছেন। ও কারখানার একটা বড় মেশিনের ভেতর পড়ে গিয়েছিল। মানে কি বলছেন? মেশিনের ভেতর?
তারপর ওনাকে সাথে সাথেই আমরা হাসপাতালে নিয়ে যাই, কিন্তু এত ব্লিডিং হয়েছে যে ওনাকে কি হয়েছে বলুন না, হারবার্টের কি হয়েছে, কোথায় আছে এখনো? ম্যাডাম, ওনাকে আমরা বাঁচাতে পারলাম না। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই উনি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ওনার কথার আসল আর ভয়ঙ্কর অর্থটা বোধহয় বুঝতে পারলেন। ওনার ফ্যাকাশে মুখ আর ফিরিয়ে নেওয়া চাহনি বলে দিচ্ছিল হারবার্ট আর এই পৃথিবীতে নেই। মিসেস হোয়াইট কাঁপতে কাঁপতে স্বামীর হাতটা চেপে ধরলেন। ঘরে এক শ্মশান নীরবতা নেমে এলো। এ হতে পারে না, আমার ছেলে, ওরকম করো না মেরি, আমার ছেলেকে ওরকম ফিরিয়ে করো দাও। না, মেরি মেরি মেরি, শোনো কি শোনো, গো? ওটা সত্যি বলো। বুঝতে পারছো তুমি? এখন নিজেদেরকে কান্নায় ভাসিয়ে দিলে চলবে? বলো বলো তুমি। মেরি মেরি, আমার কথা শোনো, মিস্টার হোয়াইট আমার কথা শোনো। জানলার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রায় 40 বছর আগে যেভাবে ওনার স্ত্রীর হাতটা ধরতেন, ঠিক সেভাবেই কাঁপানো হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তাকে যেন আজ আগের থেকে আরো অনেক বেশি পরিণত লাগছে। ও ছাড়া আমাদের আর কেউ নেই। হায় ঈশ্বর, এই বয়সে আমাদের এ কেমন পরীক্ষা নিচ্ছ? ভদ্রলোক জানলার দিকে মুখ ঘুরিয়ে বললেন, মিস্টার হারবার্টের এই অকাল প্রয়াণে কোম্পানি আপনাদের সব সময় সব রকম পাশে আছে। এই অপূরণীয় ক্ষতি তো আর কোনোভাবে মেটার নয়। আমাদের ম্যানেজমেন্ট এই ক্ষতিতে গভীর সমবেদনা জানিয়েছে। দেখুন, দয়া করে বুঝবেন, আমি কেবল ওদের কর্মচারী, আদেশ পালন করছি মাত্র। কোম্পানি এই দুর্ঘটনার দায় নিজের ঘাড়ে নিচ্ছে না ঠিকই, তবে আপনার ছেলের এতদিনের কাজের কথা বিবেচনা করে তারা আপনাদের একটা ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ দিতে চায়, যদি কিছু মনে না করেন। মিস্টার হোয়াইট শুকনো ঠোঁট দুটো কাঁপিয়ে কোনো রকমে বললেন, আমাদের আমাদের কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমাদের কিচ্ছু না। আমি আমি ওসব মেনে নিতে পারবো না, পারবো না। আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার হোয়াইট, কিন্তু বিশ্বাস করুন, বুকের ওপর কিছু একটা দুঃসাধ্য পাথর নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। দেখুন, এখানে 200 পাউন্ডের একটা চেক আছে, দয়া করে আপনারা এটা নিন। এই কি হলো, কি হলো মেরি, কি হলো তোমার? আরে কথা বলছো না কেন? আরে দেখি দেখি দেখি, একটু জল আনুন না প্লিজ, একটু জল আনুন না। এই মেরি, আরে আরে, উনি তো অজ্ঞান হয়ে গেছেন। ওনাকে ধরুন। উফ, বিছানার উপর একটু এই সোজা করুন। আস্তে আস্তে করে শুয়ে দিন। দিন দিন, এই, জলটা দিন মেরি। আরে বাড়ি থেকে 2 মাইল দূরের সেই নতুন বিশাল কবরস্থানে ছেলেকে মাটি দিয়ে আসার পর বৃদ্ধ দম্পতির ঘরটা যেন এক চিরস্থায়ী অন্ধকারে ডুবে গেল। দিনগুলো কাটছিল এক অসহ্য নীরবতায়। কথা বলার মতো আর কোনো গল্পই অবশিষ্ট ছিল না তাদের জীবনে। ছেলের মৃত্যুর পরে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। গভীর রাতে
আচমকা মিস্টার হোয়াইটের ঘুম ভেঙে গেল। পাশে হাত বাড়িয়ে দেখলেন ওনার স্ত্রী মেরি বিছানায় নেই। ঘরের এক কোণে জানলার পাশে দাঁড়িয়ে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ওখানে কি করছো মেরি? এখানে এসো। ওখানে বড্ড ঠান্ডা লাগবে তোমার। এরকম করছো কেন? আচ্ছা বলো তো, হারবার্ট কি আমার কেউ ছিল না? ও কি শুধু তোমার ছেলে ছিল? আমার আমার ছেলে যেখানে সারা দিন সারা রাত শুয়ে আছে, ওখানে এর চেয়েও অনেক বেশি ঠান্ডা গো, অনেক বেশি ঠান্ডা। মিসেস হোয়াইটের কান্নার শব্দ ঘরের চারদিকে কেমন যেন গুমড়ে গুমড়ে উঠছে। মিস্টার হোয়াইট আবার একটু চোখ বুজেছেন। এমন সময় হঠাৎ ওনার স্ত্রী এক উন্মত্ত চিৎকার করে উঠলেন। সেই বানরের থাবাটা আমি শেষ করে দেব। কোথায় কোথায় সেই বানরের থাবাটা? কোথায়? কোথায় মানে? কি হয়েছে? কি বলছো তুমি? ওটা আমার চাই। তুমি ওটা নষ্ট করে ফেলোনি তো? ওই থাবাটা কোথায় রেখেছো বলো, বলো, বলো কোথায় রেখেছো? না, কোথাও ফেলিনি। ওটা নিচের ড্রয়িং রুমের সেলফে রাখা আছে। কিন্তু কেন? কি করবে তুমি? আচ্ছা, আমাদের তো আরো দুটো বর বাকি আছে, তাই না? কি গো, আমরা তো মোটে একটাই বর চেয়েছি। কেন যে আমার মাথায় এটা আগে আসেনি? কি গো, আমরা তো আরো দুটো বর চাইতে পারি। কি পারি তো? কিসের বর? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিচে যাও, তুমি এক্ষুনি নিচে যাও, নিয়ে এসো ওটা। আর আমাদের দ্বিতীয় বরটাও চাও। আমি চাই আমাদের ছেলে যেন আবার জীবিত হয়ে ফিরে আসে। হে ভগবান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যাও 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 যাও, নিয়ে এসো। আমাদের প্রথম ইচ্ছেটা পূর্ণ হয়েছিল তো, তবে দ্বিতীয়টা কেন হবে না বলো? মিস্টার হোয়াইট কাঁপতে কাঁপতে দেশলাই জেলে একটা মোমবাতি ধরালেন। বললেন, ওটা একটা কাকতালীয় ঘটনা ছিল। মেরি লক্ষ্মীটি, তুমি বিছানায় যাও। তুমি জানো না, তুমি কি বলছো? তুমি কিচ্ছু জানো না। প্লিজ আমার কথাটা শোনো। না, আমি জানি। তুমি নিয়ে এসো। কি হলো? যাও। মিস্টার হোয়াইট স্ত্রীর দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, ও আজ 10 দিন ধরে মাটির নিচে চাপা পড়ে আছে মেরি। আর তাছাড়া আমি তোমাকে আগে বলিনি। কারখানায় ওর মৃতদেহটা আমি কেবল ওর পোশাক দেখে চিনতে পেরেছিলাম। ও এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তখন যদি তুমি ওটা দেখতে, সহ্য করতে পারতে না সহ্য করতে। তবে আজ 10 দিন পর ও কেমন দেখতে হবে তা ভাবতে পারছো কি তুমি? ওকে ফিরিয়ে আনো। যে সন্তানকে আমি নিজের বুকের দুধ খাইয়ে মানুষ করেছি, তাকে ভয় পাবো আমি? নিয়ে এসো ওটা, নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। তুমি একটু শান্ত হও। মিস্টার হোয়াইটের সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ শোনা গেল। সমস্ত ঘর জুড়ে এক অন্ধকার কবরের নিস্তব্ধতা। মিস্টার হোয়াইট নিশ্ছিদ্র অন্ধকারের ভেতরে হাতড়াতে নিচের ঘরে গেলেন। সেলফ থেকে সেই অমঙ্গলজনক শুকনো বানরের থাবাটা নিয়ে এলেন। ওনার মনে এক ভয়ঙ্কর আতঙ্ক জাগিয়ে বসল। যদি ইচ্ছে প্রকাশের আগেই ওনার সেই বিকৃত ক্ষতবিক্ষত ছেলে ঘরের দরজায় এসে দাঁড়ায়, ভয়ে ওনার কপালে ঠান্ডা ঘাম জমতে লাগলো। কাঁপতে কাঁপতে উনি ওনার শোয়ার ঘরে ফিরে গেলেন। ঘরে তখন মোমবাতির আলোয় ওনার স্ত্রীর মুখটাকে এক অলৌকিক ভয়ানক দেখাচ্ছিল। উনি ওনার নিজের স্ত্রীকেই ভয় পেতে শুরু করলেন। আমাদের ছেলেকে চাও,
চুপ করে বসে আছো কেন? এটা এটা মূর্খামি মেরি, এটা পাপ। এভাবে ছেলেকে আর কষ্ট দিও না। ওকে শান্তিতে একটু ঘুমোতে দাও, প্লিজ একটু ঘুমোতে দাও। আমি বলছি বরটা চাও। মিস্টার হোয়াইট বানরের থাবাটা হাতের মধ্যে নিয়ে চোখ বন্ধ করে কাঁপানো গলায় বললেন, আমি 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 ইচ্ছে প্রকাশ করছি আমার ছেলে যেন আবার জীবিত হয়ে ফিরে আসে। আমার ছেলে যেন জীবিত হয়ে ফিরে আসে। বানরের শুকনো থাবাটা মেঝেতে পড়ে গেল। মিস্টার হোয়াইট একটা চেয়ারে বসে পড়লেন। মিসেস হোয়াইট জ্বলন্ত চোখে জানলার পর্দাটা সরিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। ঘরের মোমবাতিটা নিভে যাওয়ার কিছুক্ষণ আগে দেয়ালে কিছু অদ্ভুত ছায়া নাচিয়ে অবশেষে দপ করে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার, কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই। মিস্টার হোয়াইট মনে মনে একটা স্বস্তি পেলেন। যাক, থাবাটা বোধহয় আজকে আর কাজ করেনি। উনি গুটিসুটি পায়ে বিছানায় এসে শুয়ে পড়লেন। ওনার স্ত্রীও নিঃশব্দে পাশে এসে বসলেন। কিন্তু মনে মনে একটা অজানা আশঙ্কা থেকেই গেল। এই বুঝি তাদের একমাত্র ছেলে তাদের কাছে ফিরে আসে। কেউ কোনো কথা বলছেন না। অন্ধকারটা যেন দুজনের বুকের উপর চেপে বসেছিল। মিস্টার হোয়াইট আর সহ্য করতে না পেরে একটা দেশলাই কাঠি জ্বাললেন। নিচে গিয়ে আর একটা মোমবাতি নিয়ে আসার জন্য যখন উনি সিঁড়ির মুখে পৌঁছলেন, ঠিক তখনই সদর দরজায় খুব হালকা মৃদু একটা টোকা পড়ার শব্দ হল। মিস্টার হোয়াইটের হাত থেকে দেশলাই বাক্সটা মেঝেতে পড়ে গেল। ওনার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। দ্বিতীয়বার দরজায় টোকা পড়ল, এবার আরেকটু জোরে। মিস্টার হোয়াইট প্রাণ ভয়ে দৌড়ে এবার উপরে নিজের ঘরে চলে এলেন এবং দরজাটা বন্ধ করে দিলেন। পুরো বাড়ি কাঁপিয়ে তৃতীয়বার মড়া নাড়ার শব্দ হলো। ওটা কিসের শব্দ শুনছো? ওটা কিসের শব্দ? ও এসেছে, শুনছো? আমাদের ছেলে ফিরে এসেছে। মিস্টার হোয়াইট কাঁপতে কাঁপতে বললেন, মেরি, মেরি ওরকম করো না, দরজা খুলো না মেরি। ও আমার ছেলে নয়, ও কেউ নয় আমাদের। আমি বলছি ওই ভুল তুমি করো না। ঈশ্বরের দোহাই মেরি, ওটাকে ভেতরে আসতে দিও না, ভেতরে আসতে দিও না। মেরি আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো মেরি। মিসেস হোয়াইট মাদিনীর মতো চিৎকার করে উঠলেন, ওটা হারবার্ট, আমাদের হারবার্ট ফিরে এসেছে। মিস্টার হোয়াইট ওনাকে জড়িয়ে ধরেও আটকে রাখতে পারলেন না। মিস্টার হোয়াইট ফিসফিস করে কি যেন বললেন। ওই অন্ধকারে ভালো করে বোঝা গেল না। ভয়ে গলার আওয়াজ বুঝে গেছে তার। মিসেস হোয়াইট ছটফট করতে করতে দরজার দিকে দৌড়ে গেলেন। তুমি কি করতে যাচ্ছ? দরজায় কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো না? মেরি, 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 তুমি কি বুঝতে পারছো না কে দাঁড়িয়ে আছে ওখানে? আমার ছেলে, ও হারবার্ট। আমি ভুলে গিয়েছিলাম যে কবরস্থানটা 2 মাইল দূরে। তাই ওর আসতে একটু দেরি হয়েছে। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে দরজাটা খুলতে হবে, ছাড়ো। তুমি তুমি নিজের ছেলেকে ভয় পাচ্ছ? আমি আসছি হারবার্ট, হারবার্ট, আমি আসছি বাবা, আমি আসছি। মিসেস হোয়াইট সিঁড়ি দিয়ে নিচে ছুটে গেলেন। ওনার পেছনে পেছনে বারান্দা পর্যন্ত এলেন ওনার হাজবেন্ড, কিন্তু নিচের তলায় নামলেন না। নিচের দরজার ভারী লোহার শিকল খোলার শব্দ হলো। দরজার খিলটা বেশ জং ধরা, আওয়াজ করে সরতে লাগলো। বাইরে তখন ভীষণ ঝোড়ো হাওয়া বইছে।
মিসেস হোয়াইট নিচ থেকে হাঁপাচ্ছেন আর চিৎকার করছেন। এদিকে ওপরের দরজার খিলটা বড্ড উঁচুতে, হাত পৌঁছচ্ছে না মিসেস হোয়াইটের। মিস্টার হোয়াইট অন্ধকারে হামাগুড়ি দিয়ে পাগলের মতো মেঝেতে হাত রাঁধতে লাগলেন। কোথায় গেল সেই বানরের থাবাটা? সেটাকে যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। ওই দরজার উপরে দাঁড়িয়ে থাকা জিনিসটা ভেতরে ঢোকার আমি আগেই এসেছি। ওটাকে আটকাতে হবে। হ্যাঁ, দরজা খুলো, যেভাবেই হোক। দরজায় তখন দরজা এক খুলো নাগাড়ে মামা। অতি মানবীয় শক্তিতে ধাক্কা পড়ছে, যেন দরজাটা এক্ষুনি দরজা খুলো। ভেঙে চুরমার হয়ে যাবে। মিস্টার হোয়াইট শুনতে পেলেন দরজা ওনার খুলো, স্ত্রী মা। একটা চেয়ার দরজা টেনে খুলো। এনেছেন দরজার উপরের খিলটা খোলার জন্য। মা, খিল সরানোর একটা মা। জোরে শব্দ হলো। ঠিক সেই মুহূর্তে মিস্টার হোয়াইটের হাতটা ঠেকলো মা। মেঝেতে পড়ে থাকা আমি এসেছি। সেই লোমশ দরজা খুলো। উৎসিত বানরের থাবায়। উনি মরিয়া হয়ে উঠলেন ওনার শেষ এবং তৃতীয় বরটা চাইবার জন্য। আমার ছেলে যেন আবার নিজের কবরে শান্তিতে ফিরে যায়। আমার ছেলে যেন আবার নিজের কবরে শান্তিতে ফিরে যায়। মা, মা দরজা খুলো। মা, দরজায় ধাক্কা দেওয়ার শব্দটা হঠাৎ থেমে গেল। যদিও সেই শব্দের প্রতিধ্বনি তখনও ঘরের দেয়ালে কাঁপছিল। মিস্টার হোয়াইট শুনতে পেলেন দরজাটা খুলে যাচ্ছে। এক ঝলক কনকনে ঠান্ডা বাতাস সিঁড়ি দিয়ে কেমন উপরে উঠে এলো, আর তারপরেই নিচ থেকে ভেসে এলো ওনার স্ত্রীর এক বুক ফাটানো দীর্ঘ যন্ত্রণার আর্তনাদ, এক চরম হতাশা আর বেদনাময় কান্না। মিস্টার হোয়াইট সাহস সঞ্চয় করে নিচে নেমে এলেন ওনার স্ত্রীর পাশে। তারপর খোলা দরজা দিয়ে বাইরের গেট পেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন। রাস্তার ওপারে থাকা ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় দেখা গেল সমগ্র রাস্তাটা যেমন জনমানবহীন, নিস্তব্ধ আর একদম শূন্য পড়ে আছে। তার উপরে আর কেউ নেই, কেউ নেই। এতক্ষণ শুনলেন ডব্লিউ জেকবসের দ্য মাঙ্কিজ প গল্প অবলম্বনে বানরের থাবা। নির্বাচিত কিছু জনপ্রিয় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে দ্রুত আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের নতুন গল্প নিয়ে। তাহলে দেখা হচ্ছে আবার কানে কানে আগামী মাসের 3য় শনিবার ঠিক দুপুর 2টায়। আপনিও অনধিক 5000 শব্দের মধ্যে নিজের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের ঠিকানায় kalkahini@gmail.com। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে তা ধ্বনিরূপে প্রকাশিত করব আমরা আমাদের চ্যানেলে।